এই, আমি ভালো করছি নাকি খারাপ করছি তা বলা তুই কে? কি ভাবছিস তুই আমার বিচার করবি? চারুলতাকে কোনো উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হলো না। চুলের গোড়া খামচে ধরল তুর্যয়। কণ্ঠে বিষ। আমার আর আব্বার কথা দরজায় আড়ি পাইতে শুনছস, তাই না? তুই কি গোয়েন্দা? আমার ভালো মন্দর বিচার করবি তুই? চারুলতা ব্যথায় কাঁকিয়ে উঠল। তাতেই তুর্যয়ের মন গলল না। বিছানায় ছুঁড়ে ফেলে দিল তাকে, তড়িঘড়ি করে দুয়ার লাগিয়ে দিল। এরপর হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল ছোট্ট চারুলতার উপর। চারুলতার নাজুক শরীরে অন্য কোনো স্থানে আকর্ষণ নেই তুর্যের। ক্ষুধা নিবারণের জন্য ঠিক যতটুকু দরকার ততটুকু পেতে চাইল তুর্যয়। চারুলতা হাত পা ছুড়ে চিৎকার করতে চাইল। মুখ চেপে ধরা হলো তার। রাত আরও গভীর হলো। চারিপাশ নিস্তব্ধ। বাইরের কাঞ্চন গাছ থেকে টুপটাপ ফুল পড়ছে। চারুলতা কলপারে নিজেকে পরিষ্কার করছে। রক্তে ভেসে গেছে তার দুই পায়া। পিতাহারা অপয়া কিশোরী বুঝতেই পারল না সত্যিকারের স্বামীর সোহাগ কাকে বলে। চারুলতা বারান্দায় চুপচাপ বসে আছে। আজকাল তার রাতে ঘুম আসে না। তিমিরাচ্ছন্ন ঘরে অব্যক্ত ভয় জাপটে ধরে তাকে। সেই ভয়ে বারবার তলিয়ে যায় সে। দম বন্ধ হয়ে আসে, গলা শুকিয়ে যায়। সে অন্ধকারে যেন তাকে চিৎকার করে বলে, নির্যাতিত এই দেহে রুহু একদম বেমানান। বসে থাকতে থাকতে খানিকটা চোখ লেগে এসেছিল চারুলতার। এরই মাঝে সোনালি রোদ্দুর ঝরে পড়ল তালুকদার বাড়ির উঠোনে কলতলার ধারে। চারুলতা ছোট্ট লোটা হাতে কলতলের দিকে এগিয়ে গেল। ভালো করে হাত মুখ ধুয়ে নিল। শীতল পানির স্পর্শে শরীর সামান্য কেঁপে উঠল। এ যেন শত ক্লান্তির মাঝে এক টুকরো প্রশান্তি। সংসারে কত কিছু ভাবতে হয় এখন তাকে। রান্না, ধোয়া মোছা, অতিথি আপ্যায়ন, তালুকদার বাড়ি, সব দায়িত্ব তো এখন তার কাঁধে। তবে আজকের সকালটা একটু ভিন্নভাবে শুরু হলো। চারুলতা তখন চুলে বেনি গাচ্ছিল। এমন সময় মাজেদা ঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। আজ সকালে নাস্তার আয়োজন তিনি করবেন। হেতু সুনামগঞ্জের কিছু প্রভাবশালী লোকজন আজ এ বাড়িতে অতিথি হয়ে আসবেন। সবাই রাজনীতির সাথে কঠোরভাবে জড়িত। এরকম আতিথেয়তার ক্ষেত্রে চারুলতা কাঁচা হাতের উপর ভরসা করা বড্ড অশোভন। কাজের দায়িত্ব নাড়ার মূল দায়িত্ব মাজেদা নিজের ঘাড়ে নিয়ে নিলেন। চারুলতা টুকটাক হাতে এগিয়ে দিলেন। বেশি গাথা শেষ হলেই তাড়াতাড়ি রান্নাঘরে আয়। আজকে বাড়িতে মেহমান আসবে, সবাই বড় নেতা। তোর শাশুড়ির সাথে নাস্তা করবেন, সময় নষ্ট করা যাবে না। কথাগুলো বলতে বলতে মাজেদা রান্নাঘরের দিকে পা চালালো। চারুলতা দ্রুত চুল বেঁধে তাকে অনুসরণ করলো। ব্যস্ততায় আজ তালুকদার বাড়ি একটু বেশি তপ্ত। চুলোর পাশে বসে চিতই পিঠা ভাজছেন মাজেদা। তার হাতে অভিজ্ঞতার ছাপ, মুখে বিন্দু বিন্দু মুক্তার ন্যায় ঘাম। চারুলতা মাজেদার পাশে বসে নারকেল কুড়োচ্ছে নিঃশব্দে। ধোয়ার মাঝে মাঝে তার চোখ জোড়া জ্বালা করছে। সেদিকে মনোনিবেশ না করে মুখ ফিরিয়ে আবার কাজে মন দিচ্ছে সে। নারকেল কুচি দিয়ে বানানো হবে মিষ্টি জাতীয় খাবার। মাজেদা তাড়া দিয়ে বলেন, হাত চালাও ইয়া কর রে নতুন বউ, অতিথিরা চাইলা আসলে সর্বনাশ হয়ে যাবে। পাশে আর একটা পাতিলে দুধ ফুটতে দিল চারুলতা। নিচু গলায় বলল, এত তাড়াতাড়ি কি চিতই ভিজবো আম্মা? চিন্তিত স্বরে মাজেদা বললেন, কিছু একটা ব্যবস্থা করা লাগবে। বাড়ির মান সম্মান তো এখন আমার আর তোর হাতে রে মা। তোর শ্বশুরের মানে দাগ পড়লে দেওয়া যাবে না। সামনে ভোটাভুটি। সরিষার তেলে ভাজা পালং শাকের বড়া, নারকেলের মিষ্টান্ন আর মুড়ি মাখা ইতিমধ্যে প্লেটে সাজানো হয়েছে। শুধু আলাপচারিতার মাঝে নয়, খাবারের ঘ্রাণেও রাজনীতি জমে ওঠা চাই। কোনো ত্রুটি চলবে না। চারুলতা পিঠার বাটি হাতে রান্নাঘরের চৌকাঠে হেলান দিয়ে দাঁড়ালো। তার চোখে ভাসছে ফেলে আসা রঙিন দিনগুলো। উঠোনে বসে মা যখন পিঠে ভাজত, চারুলতার সে কি আনন্দ। মা মেয়ের কথার ফুলঝুরি যেন ফুরোতই না। গরম পিঠের ধোয়ার মতো সেই দিনগুলো কেমন যেন উবে গেল। সূর্য যতই উঁচুতে উঠছে মাজেদার অস্থিরতা ততই বাড়তে লাগলো। রান্নাঘরে পর্ব মিটিয়ে তিনি চারুলতাকে নিয়ে বারান্দা গোছানোর কাজে লেগে পড়লেন। কালু নামের ছেলেটা মাঝে মাঝে এ বাড়ির ফাইফরমাস খাটে, তাকে আজ ডাকা হয়েছে। মাজেদা কালুকে বলল, পেছনের ঘর থেকে বড় হাতলওয়ালা চেয়ারগুলো নিয়ে আয়। এমন জায়গায় রাখবি যেন সেখানে রোদ পড়ব না, বাতাস গায়ে লাগবো। বড় টেবিলও নিয়ে আসিস। পেছন ঘর থেকে টেনে আনা হলো বড় হাতলওয়ালা
চেয়ারের সেট লাল রঙের ছেঁড়া কাপড় দিয়ে কয়েকবার করে মোছা হলো। টেবিলের মাঝখানে রাখা হলো মাটির ফুলদানি, তাতে শোভা পেল প্লাস্টিকের ফুল। একপাশে রাখা হলো পান সুপারি কৌটা। হাওড়া অঞ্চলে বাতাস ভারী এবং আর্দ্র, খোলা পরিবেশ সবার জন্য আরামদায়ক হবে ভেবেই এমন ব্যবস্থা করা হলো। মাজেদা নিজে দাঁড়িয়ে থেকে পুরো আয়োজন তদারকি করলেন। একবার ভীত গলায় চারুলতার দিকে তাকিয়ে বলেন, ভুলচুক হইলে কিন্তু ক্ষমা নেই, আজকের দিনটা ঠিকঠাক যাইতে হবো। চারুলতা বিষণ্ণ মনে মাথা নাড়ালো। আরও বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর মেহমান আসতে শুরু করলো। তালুকদার মশাই নিজেই গেটের সামনে দাঁড়িয়ে তাদের আপ্যায়ন করলো। সাথে তুর্জয় ছিল। পাঞ্জাবি পরিহিত তিনজন টিসটাস ভদ্রলোককে দেখে মাজেদা বললেন, নতুন বউ, চা বানাতে হবে 4 কাপ, দুধ চিনি ঠিক করে দিবি। চারুলতা মাথা ঝাঁকিয়ে চা বানাতে ব্যস্ত হয়ে পড়ল। নেতারা সকলে বসে পড়লেন চেয়ারে। কুশল বিনিময়ের ফাঁকে চারুলতা আর মাজেদা একে একে সবার সামনে খাবার পরিবেশন করলেন। এরপর শুরু হলো দীর্ঘ আলোচনা। ইউনিয়নের পরিষদ নির্বাচন, তাই বহু প্রার্থী বাছাই, আঞ্চলিক ভিত্তিক সমর্থন, জল সম্পৃক্ততা এসব নিয়ে আলাপ বেশ জমে হচ্ছে। তালুকদার মশাই বেশ জোর দিয়ে বললেন, আমি মনোনয়ন পাইলে কেল্লা ফতে, তেঘরিয়া মানুষ আমারে সম্মান করে, ভয় করে, উন্নয়ন হবে, গ্রামের জন্য অবশ্য কাজ করব। গ্রামে কাঁচা পাকা বাজারটা আধুনিক করার পরিকল্পনা করার আছে। সুনামগঞ্জের জেলা লিডিং পার্টির সহ সভাপতি মহিবুল জিকু শুধালেন, তালুকদার ভাই, মনোনয়নের ব্যাপারটা কতদূর আগাইছে বলেন তো? তালুকদার মশাই খাকড়ি দিয়ে গলা পরিষ্কার করে বলেন, আমি তো ইতিমধ্যে ঢাকায় 2বার গেছি, বুঝলেন, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। আসলে সবাই জানে এই এলাকার মানুষজন আমারে ভালোবাসে, এখন শুধু কাগজের সিল দরকার। সাবেক নেতা আসাদুজ্জামান রাজু মাঝখান থেকে বলে উঠলেন, কাগজের সিল পাইলেন তো হইতো না ভাই, এখন ক্লিন ইমেজ না থাকলেও ঢাকায় থাইকা ডাইরেক্ট হুকুম আসে না, আউট। আপনার বড় পোলার নামে কিছু কিচ্ছা মুখে মুখে শোনা যাইতেছে, এসব বিষয়ে ব্যবস্থা নিতে হবে। তালুকদার মশাই কণ্ঠে হতাশা নিয়ে বললেন, পোলার রক্ত গরম, এই বয়সে এমন ভুল সবাই করে, আমরাও করছি। কি বলেন মুকুল ভাই? যুগ্ম আহ্বায়ক নিয়ে সমর্থন দাবি করলেন তালুকদার মশাই। মুকুল আমতা আমতা করে বললেন, কিন্তু আমি তো শুনলাম রফিক মিয়া নাকি কাল থানায় যাইতেছে তুর্য বাবার নামে মামলা করতে। এসব ধর্ষণ মৃত্যুর মতো কেসে ফেঁসে গেলে মনোনয়ন পাওয়া চিন্তা বাদ দিতে হবে ভাই। বারান্দায় বাতাস আচমকা ভারী উঠল। তালুকদার মশাই চুপ করে মাটির দিকে তাকিয়ে রইলেন ক্ষণকাল। তারপর ধীরে ধীরে বললেন, আমিও খবরটা পাইতেছি গতকাল। লোকে পাঠাইছিলাম তার বাড়িতে, সমাধানের উদ্দেশ্যে, কাজ হয়নি। রাজু বলল, মামলা যেন না হয় এইটা নিশ্চিত করেন ভাই। রাজনীতি পরিস্থিতি বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নেওয়া জায়েজ আছে। জিক্কু চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তালুকদার মশাই, মরা মানুষ মামলা করতে পারে না। এরপর যে সে তুর্জয়ের দিকে তাকিয়ে হাসলেন, বললেন, আপনার পোলা সাহসী, তেজ আছে। মামলা হওয়ার আগেই যদি মুক্তি পাওয়া যায় তাহলে মনোনয়ন তো চা পিঠার মতোই হাতে আসবে। কি বলেন তুর্জয় বাবা? তুর্জয় গম্ভীর মুখে বললেন, জি। তালুকদার বাড়ির বারান্দায় তখন চায়ের কাপে ঠোকাঠুকি শব্দে মুখরিত। এই শব্দের ভিড়ে গভীর ষড়যন্ত্রের নিনাদ অবহেলিত। রাত গভীর হলো। তালুকদার বাড়ির পেছনের দরজা খুলে তুর্জয় বেরল। সাথে থাকে তার বিশ্বস্ত 2 সাঙ্গপাঙ্গ, ওসমান আর ফারুক। সকলের হাতে বিশাল বড় চাপাতি। প্রতিদিনের মতো আজও চারুলতার চোখে ঘুম নেই, তবুও চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে শুয়েছে। তুর্জয় পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার বিষয়টা চারুলতার দৃষ্টি এড়ায় না। মাঝে মাঝে তুর্জয় রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। চারুলতা জানে সে নারী থেকে উন্মোদনায় হন্য হয়ে ঘুরে বেড়ায়। আজ নিজ চোখে দেখার ইচ্ছে জাগলো। মনে সাহস জুগিয়ে চাদর মুখে ঢেকে সেও এগিয়ে গেল পেছন পথ অনুসরণ করে। দূর থেকে অনুসরণ করতে লাগলো তুর্জয়কে। কাঁচা বাজারের শেষ প্রান্তে এসে তুর্জয় আর বাকি দুজন থামলো। চারুলতা একটি দোকানের পিছনে লুকিয়ে পড়ল। তুর্জয় ওসমানকে ইশারা করতে সে বাড়িতে ঢুকলো। টেনে হিঁচড়ে বের করে আনলো রফিক মেয়েকে। ফারুক বৃদ্ধের মুখ চেপে ধরলো। শার্টের আলার কোলে মস্ত বড় চাপাতি বের করলো তুর্জয়। তার চোখে
খেলা করছে নৃশংসতা। এলোপাথারি কুপিয়ে মুহূর্তেই মেরে ফেলা হলো রফিক মিয়াকে। রক্তে ভেসে গেল চারিপাশ। অবাক রফিক আর্তনাদে ঘুমন্ত গ্রামে কারো শব্দ গোচর হলো না। চারুলতা অনেকক্ষণ নিজেকে সামলিয়ে রাখার চেষ্টা করে ব্যর্থ হলো। দুর্জয়ের বর্বরতা নিজেকে মানসিকভাবে ধরে রাখতে পারল না। বিকট চিৎকারের পরে জ্ঞান হারল। দুর্জয় ভুরু কুঁচতে পেছনে তাকালো। চারুলতার শরীরে কাঁচা বাজারে ধুলোর উপর পড়ে আছে, কোনো নড়াচড়া নেই। তুর্জয় ওসমান ফারুককে নির্দেশ দিল লাশটিকে কেটে হাওরের জলে ভাসিয়ে দিতে। এরপর সে চারুলতার দিকে এগিয়ে গেল। তাকে কোলে নিয়ে দ্রুত বাড়ি ফিরে এলো। চারুলতা যখন জ্ঞান ফিরল তখন তুর্জয় তার সামনে লাঠি হাতে বসে আছে। চারুলতা এহেন পরিস্থিতিতে থরথর করে কাঁপতে লাগলো। তুর্জয় হিমশীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুই এত রাতে বাড়ির বাইরে কি করতেছিলি? চারুলতা এ প্রশ্নের কোনো জবাব দিতে পারল না। তুর্জয় পুনরায় প্রশ্ন করলো, আমার পিছে লাগছিস তাই না? আমি কি করি, কোথায় যাই, সব তো জানা লাগবো, ঠিক কিনা বল? চারুলতা এবারে নিশ্চুপ। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আচমকা তুর্জয় লাঠি দিয়ে চারুলতা দুই পায়ে বেধড়ক মারতে শুরু করলো। চিৎকার করে বলল, গোয়েন্দা হয়েছিস? হ্যাঁ, আমার পিছে পিছে ঘুরবি? তোর পা আমি ভাঙ্গায় ফেলামু আজকে। চারুলতা গগন বিদারী চিৎকারে মাজেদা ভরকে গেলেন। দরজা জোরে জোরে ধাক্কাতে লাগলেন। তুর্জয়, দরজা খোল। ওরে মারিস না, ও বাচ্চা একটা মাইয়া, ওরে মারিস না বাপ, মাইয়াটা মইরে যাব। ভেতরের ঘর থেকে তালুকদার মশাই গর্জে উঠলেন, জামাই বউয়ের মাঝে দিয়া তুই ঢুকিস না, বড় বউ হইয়া এভাবে স্বামীর পিছনে লাগে, এর শাস্তি পাওয়া লাগবো। মাইয়া মানুষ এত টট্টারাই হইব কেন? মাজেদা তবুও এক নাগারে ডাকতেই থাকেন, তুর্জয় বাবা, ওরে মারিস না, ও ছোট্ট একটা মাইয়া, ওরে ছাইড়ে দেয়, আল্লাহর দোহাই লাগে, আর মারিস না। তুর্জয় যখন হাঁপাতে হাঁপাতে ঘরের দরজা খুলল ততক্ষণে রক্তাক্ত চারুলতার শরীর নিথর। পায়ের পাতা ফুলে উঠছে, শরীরের রন্ধ্রে রন্ধ্রে নিপীড়ন ঢেউ। বাগরুদ্র মাজেদা চারুলতার পাশে গিয়ে বসলেন, নাকের কাছে আঙুল ধরলেন। হালকা গরমে নিঃশ্বাসের আভাস পেয়ে স্বস্তির শ্বাস ফেলল মাজেদা। অবিশ্বাস দৃষ্টিতে তুর্জয়ের দিকে একবার তাকালেন। তুর্জয় মাথা নিচু করে পুনরায় বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। অচেতন চারুলতাকে আলগোছে বুকে চেপে ধরলেন মাজেদা। এ বাড়ির গৃহপ্রবেশের পর তার জীবনে ঘটে যাওয়া সব কিছু পুনরাবৃত্তি যেন নতুন করে ঘটেছে চারুলতার জীবন। দুর্জয় নিজের ভিটেমাটিতে ফিরছে দীর্ঘ 1 বছর পর। শহরের ধুলো মেখে আসা মুখ, কৌতূহলী চোখ, তার চটের ব্যাগের হাতে গোনা কয়েকটি বই। প্রচণ্ড আগ্রহের সাথে 4-5 চোখ বুলিয়ে নিচ্ছে সে। আশ্বিনের শেষ ভোর, তেঘড়িয়ে মুক্ত আকাশে ভেসে বেড়ানো সাদা তুলোর ন্যায় নীরদ যেন হাওয়ার জেলে গিয়ে মিশেছে। চতুর্দিকে কাশফুল ফুটছে, বাতাসে এলোমেলো দুলছে পরক্ষণে, আবার নুইয়ে পড়া নিঃশব্দে। হেমন্তকে সাদর গ্রহণ করে নিতে প্রকৃতি যেন সাদাও প্রস্তুত, তাই ধীরে ধীরে বদলে নিচ্ছে তার রূপ। তালুকদার বাড়ির মূল ফটকের সামনে একটা রিকশা এসে থামল। ধূলি ধূসর পথে চরণ ছোঁয়ালো টকবকে এক তরুণ যুবক। বাড়ির মূল ফটক দিয়ে প্রবেশ করতে তুর্জয়ের গা দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। কতদিন পর সে ফিরল এই উঠোনে। এই তো ফটকে গা ঘেয়ে ঠায় দাঁড়িয়ে আছে শিউলি ফুলের গাছ। ঝরে পড়া ফুলগুলো যেন তাকে অভ্যর্থনা জানাচ্ছে। বাড়ির বারান্দার ফাঁকা দরজার কাছে দাঁড়িয়ে আছে কালু। বেশ বড় হয়ে গেছে। আচমকা দুর্জয়কে দেখে ভরকে গেল কালু। চিৎকার করে গোটা বাড়ি মাথায় তুলে ফেলল, ছোট ভাই আইছে, ও খালাম্মা, ছোট ভাই আইছে। মাজেদা এক ছুটে ঘর থেকে বেরিয়ে এলেন। এক মুহূর্ত দেরি না করে ছোট ছেলেকে জড়িয়ে ধরলেন। মাজেদা ভেজা চোখ, কিন্তু মুখে আনন্দের ঝিলিক। আঁচলে মুখ চাপা দিয়ে বললেন, কেমন আছোস রে বাপ? পথে কোনো সমস্যা হয়নি তো? দুর্জয় মায়ের কাঁধে মাথা রাখলো, আরামে চোখ বুজে উত্তর দিল, না মা, কোনো সমস্যা হয়নি। কেমন আছো তুমি? মাজেদা দুর্জয়ের মুখের দিকে তাকালেন, ভুরু উঁচে বললেন, আমি ভালো আছি, কিন্তু তুই আগের চেয়ে আরও শুকাই গেছিস কেন? ঠিক মতো খাস না? তোমার হাতে রান্না তো কপালে জুটে না। হলের খাবার একদিন খেলে 7 দিন শরীরে রোগ পুষতে হয়। মাজেদা হেসেই ফেলেন। আজকা কি মনে কইরে যেন মহিষের মাংস রান্না করলেন। চুলোর পাড়ে দাঁড়াইয়া ভাবতেছিলাম, আমার ছোট্ট পোলাটা মহিষের মাংস কত পছন্দ করে। আল্লাহ রিজিক রাখলে তা মাইরা খাওয়ার সামর্থ্য অন্য কারো নেই। তুই হাত মুখ ধুইয়া আয় বাপ, আমি চুলোয় ভাত উঠাইয়ে দেই। এতে দূর পথ পাড়ি দিয়ে আসলি খিদা লাগে নাই? তুর্জয়ের চোখ জলজল করে উঠল। খিদায় রীতিমতো পেট ছুঁচো দৌড়াচ্ছে। আব্বাজান কি করে? বড় ভাইয়ের কোনো সারা শব্দ পাইতেছে না।
তোর বাবার ভাই একটু সদরে গেছে, ইলেকশনের কাজ শুরু হবে, বিরাট ব্যস্ততা মানুষ তারা, তবে বিকালের মাঝে চলে আসার কথা। তুই কল করে গিয়ে গা গতার পানিতে ভিজাই নে, ততক্ষণে ভাত হয়ে যাব। দুর্জয় হেসে বলল, নতুন ভাবির সাথে সাক্ষাৎ করিনি? কই সে? চারুলতা কল পরে কাপড় ধুইতেছিল। মাইয়াটা অনেক দিন অসুস্থ ছিল। উদ্বিগ্ন হয়ে দুর্জয় শুধালো, কেন, কি হয়েছিল তার? মাজেদা মুখ জুড়ে মুহূর্তে নেমে এলো অন্ধকার। কি প্রয়োজন বড় ভাইয়ের ঘরের কথা ছোট ভাইকে বলার? তিনি প্রসঙ্গ পাল্টে বলেন, ওসব পরে শুনতে পারবি, আগে হাত মুখ ধুয়ে জামা বদলায়। চারুলতার শরীর একটু একটু করে সেরে উঠছে। দুর্জয়ের সেই রাতে পাশবিক নির্যাতনের পর দীর্ঘ 1 মাস বিছানায় কেটেছে তার। সারা দেহে নীলচে কালশিটে আর ফোলা পায়ের গাঁটে গাঁটে জমে থাকা ব্যথা যেন জেঁকে বসেছিল অতৃপ্ত আত্মার মতো। নিরাময়ের চিহ্ন পর্যন্ত ছিল না। গ্রামের হাতুড়ে ডাক্তারের ওষুধ, কবিরাজি, ঝাড়ফুঁক আর বৈদ্যের দেওয়া ভেষজ ও নাজুক শরীরে কত অভিক্রিয়া যে চলছে, কারো পথ্য কাজে দিয়েছে কে জানে। পুরোটা সময়ে একা হাতে সব সংসারটা সামলিয়েছে মাজেদা। সাংসারিক কাজের পাশাপাশি চারুলতার যত্নে অবশ্য কোনো ত্রুটি ছিল না। প্রথম দিকে চারুলতা একদম খেতে পারত না, তবুও মাজেদা জোর করে ডিম দুধ খাওয়াতো। নিজ হাতে চারুলতাকে গোসল করিয়ে দেওয়া শুরু করে বাথরুম নিয়ে যাওয়া পর্যন্ত সব কিছু করেছেন তিনি। মাঝে মাঝে চারুলতার মনে হয় মাজেদা কোনো এক অজানা কারণে নিজেকে দোষী ভাবেন, তাই হয়তো অতিরিক্ত শোধবোধ করার চেষ্টায় লিপ্ত। একটু একটু করে শরীরে বল আসলো। এটা ওটা ভর দিয়ে পুনরায় হাঁটা চলা স্বাভাবিক করলো চারুলতা। স্বাভাবিক দিনে ফেরার এই লড়াইয়ে জয়ী হলো। তবে সুস্থ হয়ে ওঠার পর থেকে চারুলতার ভেতরটা যেন একেবারে পাল্টে গেছে। সেই চঞ্চলতা, চোখে গভীরে আগ্রহ, মনে প্রশ্ন কোনোটাই আর নেই তার মুখে আজকাল। অশ্রবণ ভাব, যেন হঠাৎ কেউ তাকে থামিয়ে দিয়েছে মাঝপথে। শুধু গৃহস্থালির কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করে যাচ্ছে। চারুলতা যেন চাবি দেওয়া এক পুতুলে পরিণত হয়ে গেছে। মাজেদা বোঝেন, চারুলতার এই পরিবর্তন হুট করে আসেনি, এসেছে ঝড়ের মতো, দুমড়ে মুচড়ে দিয়েছে তার ভেতরের কিশোরী মনোভাবকে। কাঁধে গামছা নিয়ে কলপারের দিকে এগিয়ে গেল দুর্জয়। একদম কাছে গিয়ে অব্যক্ত মুখে থমকে গেল সে। হলুদ শাড়ি পরিত চারুলতা মাথা নিচু করে কাপড় কাচছে, ডান কোমরে আঁচল গুজে। উন্মুক্ত পিঠে বিন্দু বিন্দু ঘাম মাটিতে জড়ো করে রাখা। দুর্জয়ের ঘামাত্ম গেঞ্জি, ধুলো মাখা লুঙ্গি, পায়জামা। দুর্জয় শান্ত গলায় ডাকলো, ভাবি। চারুলতা উপর দিকে চাইল। মুখমণ্ডলের শীতলতার একরাশ নির্লিপ্ত ছায়া। জি, আমি দুর্জয়, আপনার ছোট দেবর। আপনাদের বিয়ের সময় আমি ঢাকায় ছিলাম, পরীক্ষার কারণে আসতে পারিনি। চারুলতার মাঝে কোনো আগ্রহ দেখা মিলল না। সে চোখ ফিরিয়ে নিল, সহজ গলায় বলে, জানি, আম্মা বলেছেন। চুপচাপ অতিবাহিত হলো কয়েক সেকেন্ড। এরপর পুনরায় সে ব্যস্ত হয়ে গেল কাপড় কাচাতে। কিশোরী চারুলতার দিকে সংযতভাবে তাকাচ্ছিল। বেশ তাকলিফ হচ্ছিল দুর্জয়, তবুও নিজেকে সামলে পুনরায় বলে উঠল, জানেন ভাবি, এই কলপাড়ে আমার শৈশবে একাংশ কেটেছে। তখন অবশ্য এ জায়গাটা পাকা করা হয়নি। আমি ঢাকা যাওয়ার পর পর এই উন্নতি হয়েছে। চারুলতা এবারও কোনো সাড়া দিল না। সাবান সাজে হাতে বা কাপড়ে ঘষতে লাগলো। দুর্জয় চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার বুকের ভিতরটা ধুকপুক ক্রমশ বেড়ে চলছে। এর কারণে সে নিজেও ঠাহর করতে পারছে না। আচমকা চারুলতা মাথা তুলে শুধালো, আপনার কি পানি লাগবে? একটু হাত মুখ ধুতাম, দূর থেকে এসেছি, ক্লান্ত লাগছে। চারুলতা সোজা হয়ে বসে পাশের কলসি থেকে একটা ছোট্ট বালতিতে পানি ঢেলে দিল। বালতিটা সামনের দিকে ঠেলে দিয়ে বলল, এই নেন। দুর্জয় হাত মুখ পরিষ্কার করার ফাঁকে আর চোখে চারুলতার দিকে তাকালেন। তার মনে বেজে উঠল অলিখিত কবিতার কিছু লাইন। কে তুমি, আমার কাদম্বরী? মৌনতা বুকে জড়িয়ে রবির ছায়া দহনে জ্বলা, চোখে জ্যোৎস্না মুড়িয়ে কাঁচা রোদ ভেজা দৃষ্টি। চারুলতা ততক্ষণে ভেজা কাপড় ঝুড়ি হাতে উঠে দাঁড়িয়েছে। দুর্জয় কিছুটা ইতস্তত করে জিজ্ঞাসা করলে, আপনি নাকি দীর্ঘদিন অসুস্থ ছিলেন? চারুলতা চোখ নামিয়ে উত্তর দিল, ভাই ঠিক মতো যত্ন নিয়েছে তো? চারুলতা মৃদু হাসলো। সে হাসিতে রহস্য, সাথে জবাব না দেওয়ার অনুরোধ। উত্তর এড়িয়ে যাওয়া সবচেয়ে সহজ পন্থা।
সময় নষ্ট না করে তালুকদার বাড়ির আঙিনার দিকে এগিয়ে যেতে লাগলো সে। দুর্জয় তাকে আটকাল না, শুধু তাকিয়ে রইল প্রস্থানের পথে। চারুলতা পায়ের নুপুরধ্বনি মিলিয়ে যাওয়ার আগ পর্যন্ত। বাড়ির পেছনে পুকুরে ভেসে বেড়ানো শালুক পাতার মতো দুর্জয়ের ভাবনাগুলো ভাসতে লাগলো গভীর করে। নিজের মনকে শুধরে নিতে চাইল বারবার। চারুলতা যে তার ভাবি, কিসের ভাবছে সে? এসব ভাবনার সূচনাতেই নৈব নৈব চ। তখন শেষ বিকেল। মাঝির কণ্ঠে ভাটিয়ালির সুর ভেসে আসছে হাওর পাড় থেকে। তালুকদার বাড়ির পশ্চিম দিকে আঁকেবাঁকে মেঠো পথ ধরে এগোচ্ছে একটি ভ্যান। সেই ভ্যানে বসা তালুকদার মশাই আর তুর্জয় তালুকদার ফিরছে সদর পার্টি অফিস থেকে। তালুকদার মশাইয়ের হাসি হাসি মুখ, গাল ভর্তি পান, ঠোঁটে লাল রঙে রঙিন হয়ে আছে। ডান হাতে ধরা কাগজের খাম, এই খামে হচ্ছে মসিহার বর্তা। তুর্জয়ের মুখে প্রশস্ত হাতে, এইবার আপনারে কেউ ঠেকাতে পারবে না আব্বা। আমি জানতাম আপনি মনোনয়ন পাবেন। আপনি ছাড়া যোগ্য আর কে আছে এই গ্রামে? শুধু মনোনয়ন পাইলে তো হইব না, প্রচারণার উপর অনেক কিছু নির্ভর করে। এরপর ভ্যানে হেলান দিয়ে তালুকদার মশাই মুখে তৃপ্তির হাসি রেখে বলেন, যদি এই গ্রামে একমাত্র আমি আছি যারে মানুষ ভয় করে আবার ভালোবাসে, এত বছর সুনাম বৃথা যাইব না, কি বলিস? তুর্জয় বাবাকে আশ্বস্ত করে বলল, জি আব্বা। ভ্যানটি তালুকদার বাড়ির উঠোনে তো একটা হাঁক ডাক পড়ে গেল। কালু চিৎকার দিয়ে বলল, খালাম্মা সাহেব আইছেন। মাঝে তার রান্নার ঘরের কাজ ফেলে ছুটে এলেন। সদ্য ফেরা দুর্জয় ঘর থেকে বেরিয়ে এলো, তার চোখে মুখে কৌতূহল। তালুকদার মশাই ভ্যান থেকে নামতেই চোখ পড়ল ছোট ছেলের দিকে। তিনি আনন্দে গদগদ হয়ে বললেন, বাবা তুই আইসোস? কেমন আছোস? কতদিন পর আমার দুই পোলারে একসাথে দেখতেছি। চোখ জুড়ে গেল। দুর্জয় হেসে এগিয়ে গেল, বাবার পা ছুঁয়ে সালাম করে। এরপর কোলাকুলি করে বলল, ভালো আছি আব্বা। আপনাকে অনেক আনন্দিত দেখাচ্ছে, সুখবর মনে হয়। এবার দুর্জয়ের বুকে টোকা দিয়ে বলল, আব্বার মনোনয়ন পাইছে, এইবার তারে কেউ ঠেকাইতে পারবো না রে দুর্জয়। চা বিড়ির দোকান থেকে হাট বাজার সবখানে পোস্টার লাগানো। ভাই কেমন আছেন আপনি? দুর্জয় অতি আবেগে তুর্জয়কে জড়িয়ে ধরল। তুর্জয় ছোট ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিয়ে বলে, আমি ঠিক আছি, কিন্তু তোর মুখটা এমন শুকনো লাগে কেন? হলের খাবার গিলতে কষ্ট হয় না রে? সমস্যা নেই ভাই, মা আবার মোটা তাজা বানিয়ে দিবে। দুই ভাই একসাথে উচ্চ শব্দে হেসে উঠল। মাজেদা ভিতরের ঘর থেকে মিষ্টির হাঁড়ি নিয়ে এলেন উঠোনে। সবাই মিষ্টি মুখ করে নাও, সুখবর শুনলে মিষ্টি খাইতে হয়। গোটা উঠোনে শুরু হলো ছোটোখাটো উৎসবের আমেজ। হাতে হাতে চায়ের কাপ ঘুরছে, কলা পাতায় মুড়ি মুড়কি আর খেজুর গুড় পরিবেশন হচ্ছে। ক্ষণিককাল বাদে বড় বারান্দায় গোল হয়ে বসে পড়ল সবাই। তালুকদার মশাই, দুই ছেলে আর গ্রামের দুইজন বিশ্বস্ত মুরব্বী, মনসুর চাচা আর আলী মাঝি। তালুকদার বললেন, এইবার নির্বাচনে হারা জিতা আমার ইজ্জতের প্রশ্ন। প্রচারণায় আমি দেরি করতে চাইছি না, শুরু করতে হবে কাল থেকে। পোস্টার ছাপাইতে হবে, বাড়ির উঠোনে একখান সভা ডাকা হবে। তুর্জয় বলল, আব্বা আমি ফারুকরে বলছি, সে ছাপাখানা থেকে পোস্টার করে আনবে। একজন ভালো ডিজাইনের দরকার, ছবির নিচে স্লোগান ভালো হইতে হবো। দুর্জয় এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার সে কথোপকথনের মাঝে যুক্ত হতেছিল। বলল, প্রচারণা শুধু পোস্টার না, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। গ্রামের মানুষ ভোট দেয় মাটির মানুষকে, যাকে তারা নিজেদের গোত্রের মনে করবে তাকেই তারা ভোট দিয়ে যেতে হবে। তুর্জয় একটু কটাক্ষের হাসি দিয়ে বলল, এইসব বই খাতার ভাষা বাদ দে রে ছোট্ট ভাই। মানুষ দরজায় গিয়ে সালাম ঠোকার সময় কারো নাই। মনসুর চাচা তর্জনী তুলে চিন্তিত স্বর বললেন, দুর্জয় যা বলছে তা কিন্তু ভুল নয় বাবা। মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়া উচিত, তাদের ভালো মন্দ দেখা উচিত, অবশ্যই উচিত। তারা যারে নেতা বানাবো তার আচার আচরণে মিষ্টতা থাকতে হবে না? তালুকদার মশাই মাথা ঝাঁকালেন, বললেন, মনসুর ভাই ঠিক বলছেন। তুর্জয়, তোরে নিয়ে কাল কাঁচা বাজারের দিকে যাব আমি, সবার সাথে সাক্ষাৎ করে আসবো ভাবছি, কুশলাদি জানাবো। তুর্জয় প্রচণ্ড বিরক্ত হন, তবুও মুখে হাসি ফুটে বললেন, জি আচ্ছা আব্বাজান, যা আপনি ভালো মনে করেন। আলী মাঝি খুব খুব করে কাঁচতে কাঁচতে বললেন, আমি তাহলে একটা নৌকার ব্যবস্থা করি, শুধুমাত্র প্রচারণার জন্যই থাকুক, কি বলেন? তালুকদার মশাই বললেন, তাহলে তো ভালোই হয় মাঝি।
গোটা বিকেলে রাজনৈতিক আলাপে মুখরিত হয়ে উঠল। আকাশে সহস্র তারার মেলা, হাওরের বাতাস কাঁপিয়ে বইছে দক্ষিণ থেকে। বাড়ির পেছনের উঠোনে কাঞ্চন গাছের ঠিক পাশে রাখা মাটির চৌকিতে হেরিকেনের আলোয় বসে আছেন মাজেদা। তার কোলে মাথা রেখে শুয়ে আছেন দুর্জয়। দূরের কোনো বাড়ি থেকে ভেসে আসছে ক্ষীণ রেডিওর শব্দ। দুর্জয় আকাশের দৃষ্টি স্থির রেখে মাজেদাকে শুধলে, মা, ভাবি বোধহয় খুব চুপচাপ, কথা বলার প্রতি তেমন আগ্রহ নেই, তাই না? মাজেদা একটু থেমে হারিকেনের কাজ সোজা করতে করতে বলেন, নতুন বউ এমনই হয়ে গেছে, কথা কম কয়, নিজের মতো থাকে। আগে এমন ছিল না। না, আগে চারুলতা ছিল গ্রামের সবচেয়ে চঞ্চল মেয়ে, তোতা পাখির মতো কথা বলতো, পড়াশোনাতে ভালো ছিল, চেহারার জ্যোতি। আর এখন ওরে দেখলে মনে হয় দড়ি দিয়ে বাঁধা একটা গরু, নিয়ম বাঁধাই সব কিছু করে। দুর্জয় একটু নড়ে চড়ে উঠলেন, কণ্ঠে কৌতূহল মিশিয়ে জিজ্ঞেস করলেন, তার এমন পরিবর্তনের কারণ কি? মাজেদা গলা নিচু করলেন, আশেপাশে একবার চোখ বুলিয়ে যেন গোপন কিছু বলবেন। তোর ভাবির বড় বোন সোনালতা, তার ব্যবহারও ছোট বোনের মতোই ছিল, মারা গেছে, লাশটা খুঁজে পাওয়া যায়নি। বোন মারা যাওয়ার পর বাপটাও মারা গেল হাওরে। তারপর কি হলো? চারুলতার মা তখন একেবারে মানসিকভাবে ভাঙে পড়েন। মাজেদা এবার একটু থেমে বললেন, তোর আব্বা এই সময় একটা কৌশল খাটায়। চারুলতার দিকে নজর পড়ে তার। এতিম মাইয়া ঘরে তুললে গ্রামের লোকেরা তারাই মহান ভাবব। সবাই বলল, বাহ, কি ভালো একজন মানুষ, এতিম মাইয়াটার ছেলের বউ করে ঘরে তুলছে, ভোটের সময় এই কাহিনী বেচতে সুবিধা হবে, এমনটা ভাইবা দুর্জয়ের সাথে বিয়ে দেয় বাপ মরা মেটারের পরের দিন। দুর্জয়ের চোখ বড় হয়ে গেল, মুখে চাপা রাগের রেখা ফুটে উঠল। তার মানে এই বিয়ে লোক দেখানো রাজনৈতিক চাল মাত্র? মাজেদা অন্যদিকে তাকিয়ে বলেন, তোর ভাই রাজি ছিল না প্রথমে, এত ছোট মেয়ে বিয়ে করতে চায়নি, কিন্তু আব্বাজান যা বলবে তা তো অমান্য করা যাইব না। দুর্জয়ের স্থানে কাছে বাপের স্থান আল্লাহর পরে, বাপ যা করবে সব সঠিক। এমন মেরুদণ্ডহীন পোলা কিভাবে যে জন্ম দিলাম? মাজেদার গলায় রুদ্ধ হয়ে আসে, পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে। চারুলতা এই ঘরে এসে ভালো কিছু পায়নি, ওর মধ্যে আমি নিজেরে দেখতে পারি। মাজেদা আঁচলে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদতে শুরু করলো, হয়তো পুরনো ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি। দুর্জয় মাকে পরম যত্নে জড়িয়ে ধরল, মায়ের ভেজা মুখ নিজের কাঁধে রাখলো, বলল, সব ঠিক হয়ে যাবে মা, কিচ্ছু ঠিক হবে না রে। তোর ভাইয়ের ব্যবহার তোর বাপের ব্যবহারের সাথে কোনো অমিল নেই। মাঝখান থেকে মেয়েটার কপাল পড়ল। দুর্জয় দীর্ঘশ্বাস ফেলল। মায়ের কথায় পুনরায় কিছু দৃশ্য ভেসে উঠল তার দু চোখের পাতায়। তখন তার বয়স 6 কি 7, থরথর করে কাঁপছিল সে। বারান্দার খুঁটিনালে দেখছিল তার মায়ের কাঁধে অবিরাম লাঠি পড়ছে, তবুও মায়ের মুখে কোনো শব্দ নেই, শুধু দু চোখে পানির স্রোত। বেধড়ক মারার পর গালিগালাজ শুরু হয়েছিল তালুকদার মশাই, তোর মতো জ্যান্তকে কবর দেবো আমি, আমার কথা অমান্য করবি, নুটির ঘরের নুটি, তালুকদারের কথা অমান্য করবি, এত বড় হ্যাডা হয়েছে তোর? দুর্জয়ের স্মৃতিগুলো থমকে দূর থেকে ভেসে আসা কুকুরের ঘেউ ঘেউ শব্দে সে চোখ মেলে থাকালো। আকাশে যেন কেমন কালচে হয়ে গেছে, চোখের পাতা ভিজে গেছে কিনা বুঝে ওঠার আগে বুকের ভেতর কেমন হালকা চাপ অনুভব করলো। মা, তুমি কখনো কাউকে কিছু বলেনি, শুধু চুপচাপ করে থেকেছ, সব সহ্য করছো। তোমার প্রতিবাদ করা উচিত ছিল। প্রতিবাদ তো দুর্জয়ের বউ, প্রথম বউ করতে চাইছো, মরে যাইতে হলো। আমি যে মরতেও ভয় পাইতাম রে বাপ। দুর্জয়ের মনে পড়ল একদিন রাতে ঘুম পাড়িয়ে দেওয়ার সময় মাজেদা তাকে নরম গলায় বলেছিল, বড় হয়ে মানুষ হবি দুর্জয়, শুধু হাত পা থাকলেই মানুষ হওয়া যায় না, মানুষ হইতে আবেগ লাগে, আবেগওয়ালা মানুষ হবি। সেই কথা আজ হুট করে মনে পড়তে বুকে কেমন শূন্যতার ঘূর্ণি তোলে দুর্জয়। ঘরের এক কোণে বসে আছে দুর্জয়, তার হাতে মদের গ্লাস। তার মনটা আজ হঠাৎ ঝড় ওঠা সমুদ্রের মতো অশান্ত, এর কারণ সে নিজেও জানে না। ঘরের অন্য কোণে চারুলতার বসে 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 দুর্জয়ের কাপড় ভাঁজ করছে। এই ঘর তাকে বারবার মনে করিয়ে দেয় সেই বর্বর রাতের যন্ত্রছাপ, পায়ে জমে থাকা ফুলে ওঠা গাঁটের ব্যথা। একটু স্বস্তি খুঁজে নিতে বেশ বেগ পেতে হয় তাকে। ভাঁজ করা কাপড়গুলো আলনায় মেলে দেওয়ার প্রস্তুতি নিল চারুলতা। হঠাৎ ঘরের নীরবতা ভেঙে দুর্জয়ের শীতল গলা শোনা গেল, ঠিক মতো খাওয়া দাওয়া করস না, মুখ শুকনো দেখায় কেন? নাকি বাইরের মানুষজনকে বোঝাতে চাস তোরে এই বাড়িতে না খাওয়ায় রাখা হয়, অত্যাচার করে, কোনটা? চারুলতা এক মুহূর্তের জন্য
থমে গেল। এরপর স্বাভাবিক গলায় হলো, কোনোটাই না। চোখ জোড়া নামিয়ে মদের গ্লাসে আবারও একবার চুমুক দিল তুর্যয়। এরপর নিচু স্বরে বলল, পানি হাঁটতে কষ্ট হয় না? বিকেলে দেখছিলাম ন্যাংরা হাঁটতেছিলি, বিশ্রাম নে। তোরে কাজ করতে কে কইছে? চারুলতা চুপ করিল, তার চোখে মুখে বিস্ময়। তুর্যয় তালুকদারের মুখে এসব কথা যেন বড্ড মানান। সে মাথা নিচু করে পুনরায় কাজ চালিয়ে যেতে লাগলো। তুর্যয় গ্লাস রেখে ধীরে ধীরে চারুলতার কাছে এগিয়ে আসলো। রাগান্বিত স্বরে বলল, তোরে কইছি না বিশ্রাম নে, কাজ করা লাগবে না। চারুলতা মৃদু হেসে বলল, আপনারা তো চিন্তা কিসের, এত চিন্তা ভাবনা? চারুলতা অন্যদিকে ঘুরে পুনরায় কাজে মন দিল। তুর্যয় এবার রাগের মাথায় চারুলতাকে কোলে তুলে নিল, আলগোছে বিছানায় শুইয়ে দিল। চারুলতার অতীতের কথা ভুলেনি, সে ধরেই নিল এবারও তার উপর চলবে ক্ষুধার্ত হায়নার প্রেরণ। সে গা থেকে আঁচল সরিয়ে ফেলল, প্রস্তুত হলো নিজেকে সঁপে দেওয়ার জন্য। তুর্যয় ভুরু উঁচে জিজ্ঞেস করলো, কী করতেছিস তুই? চারুলতা সহজ গলায় বলল, ছলনা করেন কেন? আমি জানি আমার শরীর আপনার পছন্দ না, কিন্তু আপনার ঠেকা কাজ তো চলে না। মিথ্যে দুশ্চিন্তা দেখানোর কি দরকার? চারুলতার কথা শুনতে তুর্যয় হেসে বলল, ছলনা কইরা তোর কাছে থিকা দেহ নেওয়া লাগবো? হাত দুইটা চাপায় ধরলে তো তোর নড়ার 7 দিনে। বুক ঢাক আর দুই পাটারে শান্তি দে, ঘুমা। গ্লাসে আরও মদ ঢালল তুর্যয়। এরপর ঘর থেকে বেরিয়ে গেল। খোলা বারান্দার চৌকিতে বসে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। তুর্যয় জানে সে অমানুষে রূপান্তরিত সে বহুকাল আছে। তার জীবনে কোনো দুঃখের রেশ অবধি ছিল না, কিন্তু যে সেদিন রাতে চারুলতাকে মারার পর থেকে তার প্রতি সূক্ষ্ম যন্ত্রণা জন্ম হয়েছে তার মনে। চোখের জলও জমল, অন্তরে জল জমেছে। বিষয়টা যে সে খুব প্রাধান্য দিচ্ছে তা নয়, তবে এড়িয়ে চলা খুব মুশকিল, কাটার মতো আটকে আছে। চারুলতা নিজেকে শাড়ির আঁচলে জড়িয়ে দিল। বিয়ের এতদিন পর দুর্জয়ের ব্যবহার তার কাছে কিছুটা স্বাভাবিক বলে মনে হচ্ছে, যদিও তার প্রতি এক চিলতে বিশ্বাস চারুলতা নেই। ভালো মন্দ মিলিয়ে একজন মানুষ গড়ে ওঠে। তুর্যয়ের মাঝে ৯৯ ভাগ মন্দ, 1 ভাগ ভালো দিয়ে দুনিয়া চলে। অনেকটা সময় পেরিয়ে গেল। চারুলতার চোখে তখনও ঘুম নেই। তুর্যয় ঘরে ফিরছে না, মদের বোতল এখনও অর্ধেক পূর্ণ। এই বদমাইশ লোকটা তো পুরো মদের বোতল এক বাসায় শেষ করে ফেলল। আজ কী হলো? চারুলতা নিঃশব্দে বারান্দায় চলে এলো স্বামীর খুঁজে। তুর্যয় চৌকিতে ঘুমিয়ে পড়ছে। হিমালয়ের কোলে জমা বরফের নিঃশ্বাস অষ্টপ্রহর বয়ে বেড়াচ্ছে হেমন্তের হাওয়া। সে হয় কেঁপে উঠছে তুর্যয়ের বলিষ্ঠ দেহ। চারুলতা ঘরে ফিরে ছোট্ট আলমারি থেকে খুলে একটা নকশি কাঁথা, এরপর পুনরায় চলে যায় বারান্দায়। তুর্যয়ের গায়ে জড়িয়ে দেয়। অবাক হয়ে চারুলতা দেখল তুর্যয়ের ডান চোখের কোণে পানি জমে আছে। চারুলতা তাচ্ছিল্য হাসি ফুটিয়ে ফিরিয়ে যেতে বলল, অস্ফুট স্বরে বলল, পাষাণের চোখে পানি, এও সম্ভব? হায় আল্লাহ, কতই লীলা যে তুমি দেখাবা। তালুকদার বাড়ির সবার ডাকে আজ তেঘরিয়া বড় জাগ্রত। আঙ্গিনায় ছাউনি বসানো হয়েছে। অবাঞ্ছিত দ্বিতীয় পর্ব। এই গল্প আর আসবে না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।